চলুন সরাসরি ঢুকে পড়া যাক এই ভয়ঙ্কর গল্পটার ভেতরে। আর শুরু করছি নিউ ইয়র্কের সেই ৭তলা বাড়িটা থেকে, যেখানে জড়ো হতেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষেরা। ভাবুন তো, একটা বাড়িতে ঢোকার মুখেই কোনো শিল্পকর্মের বদলে সারি সারি নকল চোখ যেন আপনাকে দেখছে। কি অদ্ভুত এক স্বাগত জানানোর উপায়, তাই না? শুধু তাই না, মূল হলঘরে ঢুকলে ছাদ থেকে ঝুলছে দড়িতে বাঁধা একটা আস্ত কণের মূর্তি। মানে একটা অদ্ভুত, কেমন যেন গা ছমছমে পরিবেশ। আর অফিসে শেলফে সাজানো কুখ্যাত উপন্যাস ললিতার প্রথম সংস্করণ, যে বইয়ের গল্পটা একটা প্রাপ্তবয়স্ক লোকের হাতে এক কিশোরীর নিগ্রহের। বোঝাই যায় বাড়ির মালিকের মানসিকতা ঠিক কোন দিকে ইঙ্গিত করছে। এই বাড়িটা ছিল জেফ্রি এপস্টিনের, একজন সাজাপ্রাপ্ত অপরাধী যে চালাতো এক বিশাল নারী পাচারের চক্র, অথচ তার দেয়াল জুড়ে ছিল বিশ্বের সব তাবড় তাবড় ক্ষমতাধরদের সাথে ছবি। আর তারপর ৩০শে জানুয়ারি ঘটল সেই ঘটনাটা। আমেরিকার বিচার বিভাগ এমন কিছু ফাইল সামনে আনল যা এই পুরো কেলেঙ্কারিটাকে একেবারে বিশ্বজুড়ে আবার আলোচনার ঝড় তুলে দিল। ঘটনাটা কত বড় তার একটা আন্দাজ পাওয়া যায় ফাইলের সংখ্যাটা দেখলে। ৩০ লক্ষেরও বেশি পাতা, ভাবা যায়? একটা নতুন স্বচ্ছতা আইনের আওতায় এগুলো সব প্রকাশ করা হয়। শুধু কাগজপত্র না, এর সাথে ছিল ১,৮০,০০০-এরও বেশি ছবি, মানে সরাসরি চোখে দেখার মতো সব প্রমাণ। আর এর ফল একেবারে সাথেই দেখা গেল। রাষ্ট্রপতি, রাজকুমার, বিলিয়নেয়ার একের পর এক নাম যখন বেরোতে শুরু করল, তখন বিশ্বজুড়ে প্রায় ১০টা দেশে নতুন করে তদন্ত শুরু হয়ে গেল। তো এই ফাইলগুলো আসলে অ্যাপস্টিনের এই যে বিশ্বজোড়া নেটওয়ার্ক, সেটার জট খুলতে শুরু করে। আর সেই গল্পের শুরুটা হয় খোদ ব্রিটিশ রাজপরিবারকে দিয়ে। প্রিন্স অ্যান্ড্রুর কথাই ধরা যাক। এই ফাইলগুলো তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে আরও পোক্ত করে। আর অভিযোগ সামনে আসার পর থেকেই তো তার পতন হয়েছে, একেবারে দ্রুত আর নিঃশর্তে। আর এই ব্যাপারটা তো আরও অবাক করার মতো। একদিকে বিল গেটসের মতো মানুষরা জনসমক্ষে সবকিছু অস্বীকার করছেন, আর অন্যদিকে ফাইলগুলো দেখাচ্ছে একেবারে অন্য এক চিত্র। এই বৈপরীত্যটা চোখে পড়ার মতো। এই নেটওয়ার্কের জাল যে কত দূর ছড়িয়েছিল তার একটা উদাহরণ হলো ভারতের এই কারেকশনটা। নথি বলছে একজন ভারতীয় শিল্পপতি অ্যাপস্টিনের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই পুরো ব্যাপারটা ঘটছে ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরেই। মানে সময়টা একেবারে নিখুঁতভাবে বেছে নেওয়া হয়েছিল। তাদের মেসেজগুলো পড়লে মনে হয় পুরো বিষয়টাকে একটা স্ট্র্যাটেজিক রাজনৈতিক চাল হিসাবে সাজানো হয়েছিল, যেখানে এপস্টিন অনিল আম্বানিকে ভারতীয় নেতৃত্বের একজন সরাসরি প্রতিনিধি হিসাবে তুলে ধরছিলেন। আর তালিকাটা এখানেই শেষ না, বরং লম্বা হতেই থাকে। টেক দুনিয়া থেকে শুরু করে রাজনীতি, এমনকি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা সবাই আছে, যা থেকে এপস্টিনের ক্ষমতার নাগালটা কতদূর ছিল তার একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। কিছু কিছু ইমেল বা মেসেজ পড়লে তো রীতিমতো শিউরে উঠতে হয়। কি অবলীলায়, কি নির্দয়ভাবে কথা বলা হয়েছে, যা সমাজের একেবারে উঁচু তলার মানুষদের মধ্যেকার এক গোপন বোঝাপড়ার দিকেই ইঙ্গিত করে। কিন্তু এত লক্ষ লক্ষ পাতার প্রমাণ, এত তথ্য সামনে আসার পরেও এই নেটওয়ার্কটাকে নিয়ে সবচেয়ে জরুরি কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। যেমন ধরুন, অ্যাপস্টিনের আসল ব্যবসাটা ঠিক কী ছিল? অনেকেই বিশ্বাস করেন এই যে নারী পাচার, এটা ছিল স্রেফ একটা মাধ্যম। আসল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেল, মানে ক্ষমতাধর মানুষদের আপত্তিকর অবস্থায় গোপন ক্যামেরায় ভিডিও করা, আর তারপর সেই ভিডিও ব্যবহার করে নিজের প্রভাব বাড়ানো, ফায়দা লোটা। আর রহস্যটা আরও বাড়িয়ে দেয় এই তথ্যটা যে সব প্রমাণ কিন্তু এখনও প্রকাশ করা হয়নি। প্রায় ৪০% ফাইল নাকি এখনও গোপন। তার মানে গল্পের হয়তো আরও অনেক বড় একটা অংশ আমাদের অজানাই রয়ে গেছে। আর এখান থেকেই জন্মায় সবচেয়ে বড় প্রশ্নটা। যদি এটা একটা বিশ্বজোড়া পাচার চক্র হয়ে থাকে, তাহলে এপস্টিন ছাড়া সাজা হয়েছে মাত্র আর একজনের। এত বড় একটা অপরাধের নেটওয়ার্ক, আর দোষী মাত্র একজন, কেন? আর এই কেনটাই আমাদের নিয়ে যায় সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটার দিকে, যা অ্যাপস্টিনের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়,
অ্যাপস্টিনকে কি আসলে চুপ করিয়ে দেওয়া হয়েছিল? রাষ্ট্রপতি, রাজকুমার, প্রধানমন্ত্রী আর বিলিয়নারদের সেই বিশাল নেটওয়ার্ককে বাঁচানোর জন্য? তাদের গোপন রহস্যগুলো যেন তার সাথেই কবরে চলে যায়, সেজন্যই কি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল?